কি খবর? শুনলাম আমাদের প্রাণপ্রিয় প্রবাসী বন্ধু, এই গ্রামের একমাত্র উজ্জ্বল নক্ষত্র সুমিত নাকি দেশে ফিরেছে। বলছি সুরেশ, তুই কি সবসময় আমার জন্য বাসি খবর নিয়ে আসিস? তার মানে আমার আগেই তুই জেনে গেছিস যে সুমিত আসবে? হ্যাঁ জানি, আমি সবই জানি। হ্যাঁ, তা তো জানবি। তুই হলি সুমিতের আসল বন্ধু, তুই তো সব জানবি। হয়েছে, আর ইমোশনাল হতে হবে না। সুমিত তোকেও ফোন করেছিল, কিন্তু তোর ফোন বন্ধ ছিল। কি ব্যাপার হ্যাঁ? আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনি। ওই তো চলে এসেছে, আয় বস এখানে। তারপর বল, কেমন আছিস? আর হুট করে দেশে আসলি কেন? এই চলছে ভাই, একা একা দূর দেশে আর কত ভালো থাকা যায় বল। একা থাকলেও ভালো, অন্তত টাকা ইনকাম করে মা বাবা আর পরিবারের মুখে হাসি ফোটাতে পারছিস। আর অন্যদিকে আমরা এখনো বসে বসে বাবার অন্ন ধ্বংস করছি। কি রে, বললি না তো কেন আসলি? বিশেষ কোনো কারণ আছে নাকি? মা বাবাকে খুব দেখতে ইচ্ছে করছিল। 2টা বছর মা বাবাকে দেখি না। এভাবে কখনো তাদের ছেড়ে দূরে থাকিনি তো, তাই কিছুদিনের ছুটি নিয়ে চলে আসলাম। খুব ভালো করেছিস। আমারও মনটা তেমন ভালো না। অনেক দিন ধরেই একটা চাকরির চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। ওদিকে বাবাও এখন আগের মতো কাজ করতে পারে না। বাড়িতে গিয়ে বাবার মুখের দিকে তাকালে নিজেকে খুব অসহায় লাগে। আরে এত চিন্তা করিস না, একটা ব্যবস্থা হয়ে যাবে, ধৈর্য ধর। দেখ, জীবনে ভালো খারাপ সময় আসবেই, আমাদের শুধু ধৈর্য ধরতে হবে। এই যে আমাকে দেখ, আমি কি ইচ্ছে করে বিদেশ গিয়েছি? এক পাহাড় সমান দুঃখ নিয়ে দেশ ছেড়েছি। সেদিন কতটা কষ্ট পেয়েছি তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। সুমিতের কথা শুনে পুরনো দিনের সেই সোনালী অতীতের কথা মনে পড়ে গেল। আজ থেকে আরো 2 বছর আগের ঘটনা। আমি, সুমিত আর সুরেশ পুরো গ্রামের মধ্যে সব থেকে ভালো বন্ধু ছিলাম। এই গ্রামের প্রতিটা ধূলিকণা জানে আমরা কতটা দুরন্ত ছিলাম। প্রতিটা গাছ জানে তার থেকে কত ফল চুরি করেছি। রাতের আধার জানে আমাদের একসাথে পথ চলা। যেমন পাজি ছিলাম 3জন, তেমন ভালো ছিলাম পড়াশোনায়। স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত সব জায়গায়, সব সময়, সব পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি। দুষ্ট ছিলাম অনেক, কিন্তু বেয়াদব ছিলাম না। গ্রামের মানুষ আমাদের নিয়ে গর্ব করত, এমনকি এখনো করে। একদিন বিকেলে পাশের গ্রামে ঘুরতে গিয়ে এক পরীর সাথে দেখা হয়। দেখতে পরীর চেয়েও অনেক বেশি সুন্দর, আর সেই পরী আমাদের বন্ধু সমিতির মন চুরি করেছে এক পলকেই। সময় যায়, তাদের পরিচয় হয়, দেখা হয়, কথা হয়, ভালোবাসা হয়। একটানা 6 মাস চলে মধুময় প্রেম কাহিনী, যেখানে ছিল না কোনো অশ্লীলতা, ছিল না কোনো স্বার্থ, শুধু ছিল মনের মিল আর প্রকৃত ভালোবাসা। তখন প্রেম কি বুঝিনি আমি, কোনো মেয়ের সাথে তেমন কথাও বলিনি, তবে দুজনের হাসি মাখা মুখ দেখলে অনেক ভালো লাগতো। একদিন সুমিতের পরিবার থেকে বিয়ের প্রপোজাল পাঠানো হয় নীলার বাড়িতে, কিন্তু নিচু বংশের দোহাই দিয়ে অপমান করে বের করে দেওয়া হয় সুমিতের বাবা মাকে। তারপর একদিন, আমি আর পারছি না সুমিত, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব। বাবা মা কেউই আমাদের ব্যাপারটা মানতে চাচ্ছে না। বাবা বলেছে বেশি বাড়াবাড়ি করলে তোমার ক্ষতি করবে, আর সেটা যদি না পারে তাহলে সে প্রথমে আমার মাকে মারবে, এরপর সে নিজেই নিজেকে মেরে ফেলবে। তবুও তোমার সাথে আমার বিয়ে দিবে না। এখন আমি কি করব বলো তো? দেখো নীলা, আমি চাইলেই এখন তোমাকে জোর করে বিয়ে করতে পারি, কিন্তু তোমার বাবা যে বদরাগী মানুষ। যদি আমার বাবা মার কোনো ক্ষতি করে, যদি সত্যি সত্যি তোমার মায়ের কোনো ক্ষতি করে ফেলে,
অথবা সে যদি নিজেই নিজের ক্ষতি করে, তখন কি আমরা নিজেদের ক্ষমা করতে পারবো? এতগুলো মানুষের জীবন হুমকির মুখে ফেলে আমরা কি সুখী হতে পারবো নীলা? আমরা কি চিরদিনের জন্য আলাদা হয়ে যাব? আমরা কখনোই আলাদা হতে পারবো না নীলা। আমার মনের ছোট্ট ঘরটা শুধু তোমার জন্যই ছিল, আছে এবং থাকবে। আকাশের চাঁদের মতো দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। এটাই কি আমাদের শেষ দেখা? যখন আমাকে মনে পড়বে, আকাশের ঠিকানায় চিঠি লিখে পাঠিয়ে দিও, দূর অজানায়। হয়তো বৃষ্টি নয়তো বাতাস হয়ে পড়ে নেব তোমার মনের কথা। আমাকে ভুলে যাবে না তো? নিজের অস্তিত্ব ভুলে কি আমি বেঁচে থাকতে পারবো? এই জন্মে তোমাকে পেলাম না, পরপারে আমার জন্য অপেক্ষায় থেকো প্রিয়। কিরে, কি হয়েছে তোর? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? না, মানে একটু অতীতে চলে গিয়েছিলাম, তোর আর নীলার কথা মনে পড়ল। পুরনো কাহিনী আবার মনে করেছিস? চাইলেই নীলার বাবা আমাদের সম্পর্কটা মেনে নিতে পারত। কেন যে এমনটা করলো বুঝতে পারছি না। মানুষের সব স্বপ্ন যদি দেখা মাত্রই পূরণ হতো, তাহলে স্বপ্ন দেখার কোনো গুরুত্ব থাকতো না। হয়তো তখন তাকে কেউ স্বপ্নই বলতো না, সব হতো বাস্তব। ওর বিয়ের পর আর কোনো খোঁজ পেয়েছিলি? কেমন আছে, কোথায় আছে, জানিস কিছু? জানি না রে, ওর বিয়ের কথা শুনে তুই চলে গেলি বিদেশ, আর আমরাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ি। ওদের গ্রামে আর কখনোই যাইনি। তবে খবর পেয়েছি ওই গ্রামে ওর পরিবারের কেউ থাকে না এখন, হয়তো অন্য কোথাও চলে গেছে। আর নীলা কোথায় আছে জানি না রে। থাক, বাদ দে সেসব পুরনো কথা। আমি কিন্তু এখন কান্নাকাটি শুরু করব। মানে কি? তোর আবার কি হলো? যেভাবে দুজনে পুরনো কথা মনে করে ইমোশনাল হয়ে যাচ্ছিস, এখন আমার কান্না করা ছাড়া কোনো উপায় আছে নাকি? কতদিন পর তিনজন একসাথে হলাম, কোথায় একটু চিল করব তা না, দুজনে কান্নাকাটির ব্যবস্থা করছে। আজব। সে চিন্তা তোমার করতে হবে না। এখন এখানে পিকনিক হবে, আমি সব ব্যবস্থা আগেই করে রেখেছি। বাহ, খুব ভালো। বলতেই হবে তুই একটা কাজের ছেলে। সুনাম করলি নাকি অপমান করলি? না মানে, সুনামি তো করলাম। হয়েছে, চুপ কর। এখন পিকনিকের জন্য আমাদের মুরগি চুরি করতে যেতে হবে। কি বলছিস এসব? বিদেশ থেকে এসে মুরগি চুরি করে পিকনিক করব? ধরা পড়লে মানসম্মান থাকবে কিছু? আর আমাদের কাছে কি মুরগি কেনার টাকা নেই? আরে, টাকা দিয়ে কিনে আনা আর চুরি করার মধ্যে রাত দিন পার্থক্য আছে। চুরি করে পিকনিক করার মজাই আলাদা। আর কথা পারাস না তো, চল। অবশেষে সুমিতকে রাজি করিয়ে নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর ওই পারে বিশাল একটা মুরগির ফার্ম আছে। ওখানে 2-3টে মুরগি নিলে আশা করি তেমন কোনো ক্ষতি হবে না। রাত প্রায় 11টা। আশেপাশে মানুষের কোনো সারা শব্দ নেই, একদম শুনশান নিরিবিলি। বইটার সাথে নদীর পানির ছলাৎ ছলাৎ শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। দূর থেকে ভেসে আসছে শিয়াল আর কুকুরের ডাক। গভীর রাতে এমন ডাক শুনলে এমনিতেই ভয় লাগে। ভয়ে ভয়ে এগিয়ে চলছে সামনের দিকে। এখানেই রাখ, নৌকাটা এখানেই রেখে যাব, যাতে দূর থেকে কেউ না দেখে। ওই যে বাড়িটা দেখছিস, ওই বাড়ির পেছনেই ফার্মটা। 3জন যাওয়ার দরকার নেই। বেশি মানুষ দেখলে মুরগি ভয়ে চিৎকার করবে, ধরা পড়ে যেতে পারি। আমি আর মিঠুন যাই। সুমিত, তুই এখানে পাহারায় থাক, চারপাশে ভালো করে নজর রাখবি। আশেপাশে কেউ দেখলে জোরে শীষ বাজাবি। আচ্ছা শোন, মুরগি ধরার সাথে সাথেই জবাই করে ফেলবি, যাতে শব্দ করতে না পারে। আমি আর মিঠুন সুমিতকে পাহারায় রেখে মুরগির ফার্মের দিকে এগিয়ে গেলাম।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সুমিত দেখতে পেল একটা সাদা কাপড় পরা অবয়ব সুমিতের সামনে দিয়ে ডান থেকে বাম দিকে, আবার বাম দিক থেকে ডান দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না, আর তার মুখটাও দেখা যাচ্ছে না। হঠাৎ মেয়েটি তার দিকে ঘুরে তাকালো। নীলা, তুমি? চিনতে পেরেছো আমাকে? কি বলছো এসব? চিনবো না কেন? কেমন আছো তুমি? মৃতরা ভালো থাকে না সুমিত। মানে কি বলছো এসব? তুমি কিভাবে পারলে আমাকে একা রেখে দূর দেশে চলে যেতে? এছাড়া আর কি করতাম বলো? নিজের আপন মানুষকে আমি অন্য কারোর সাথে দেখে সহ্য করব কিভাবে? তাই চলে গেছি। এখন আর কেউই নেই আমার সাথে, কারণ মৃতদের সাথে কেউ থাকে না। নীলা, নীলা, কোথায় তুমি? কোথায় গেলে? নীলা, আমাকে ছেড়ে যেও না। সুমিত, এই সুমিত, এই কি হলো তোর? আরে এভাবে ডাকাডাকি করছিস কেন? লোকজন শুনলে তো ধরা পড়ে যাব। নীলা, নীলা এখানেই ছিল। ও হয়তো বেঁচে নেই রে। ও আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু কিন্তু আমি তাকে হারিয়ে ফেললাম। মিঠুন, ওকে ধর আর দ্রুত এখান থেকে চল। আজ আর পিকনিক করতে হবে না, ধরা পড়লে মায়ের একটাও মাটিতে পড়বে না। সুমিতের এমন অবস্থা দেখে অনেকটা ভয় পেয়েছি, কারণ এখানে এত রাতে নীলার আসার কথা না। তাহলে সুমিত কি ভুল দেখেছে, নাকি সত্যি নীলা ছিল? তাহলে ও গেল কোথায়? নাকি নীলার আত্মা ঘুরে বেড়াচ্ছে? ধুর, কি সব বাজে বাজে কথা ভাবছি। হঠাৎ মনে হলো আমাদের সামনে দিয়ে একটা সাদা অবয়ব চলে গেল। মিঠুন, সুমিত, তাড়াতাড়ি চল, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। মনে হচ্ছে অস্বাভাবিক কিছু হচ্ছে এখানে। নৌকায় উঠে বইটা দিয়ে জোরে ধাক্কা দিচ্ছি, কিন্তু কোনোভাবেই নৌকা নাড়াতে পারছি না। কি হলো? তুই বৈঠা হাতে বসে আছিস কেন? মিঠুন, সুমিত, আমি কিছুতেই বইটা দিয়ে নৌকা নাড়াতে পারছি না। মনে হচ্ছে নিচ থেকে কেউ নৌকা টেনে ধরেছে। এই কি বলছিস এসব তুই? আমার আমার কিন্তু অনেক ভয় করছে। এখন কি করবি? আমাকে না নিয়েই চলে যাবে সুমিত? হঠাৎ একটা নারী কণ্ঠ শুনে সামনে তাকাতেই দেখলাম নীলা দাঁড়িয়ে আছে, আর নৌকার দড়িটা ওর হাতে। তার মানে এতক্ষণ নীলা আমাদের নৌকা টেনে ধরেছিল। তুমি তুমি এখানে কেন নীলা? কি হয়েছে তোমার? ভয় সমস্ত শরীর দিয়ে ঘাম গড়িয়ে পড়তে শুরু করলো। কি করবো আমরা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ তাকিয়ে দেখলাম নীলার চারপাশে কতগুলো শিয়াল। অন্ধকারে শুধু তাদের চোখ দুটো দেখা যাচ্ছে। কি ভয়ঙ্কর সেই চোখ, সে সাথে ভয়ঙ্কর আর্তনাদ। বুঝতে আর বাকি রইল না যে এটা নীলা না, নীলার আত্মা। আমাদের মেরো না, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি? ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে। যাকে ভালোবাসলাম তাকেও পেলাম না, আর যার সাথে বিয়ে হলো তার কাছেও সুখ পেলাম না। কি হয়েছে নীলা? আমাকে আমাকে খুলে বলো সব। এখন শুনে আর কি করবে বলো? তার চেয়ে বরং ফিরে যাও। না, না, আমি যাব না। আজ তোমাকে সব সত্যি বলতেই হবে। বলো নীলা, কি হয়েছে সব খুলে বলো আমাকে। শেষবার যখন তোমার সাথে কথা হয় তার ঠিক 2 দিন পরেই বাবা আমাকে জোর করে এক লোকের সাথে বিয়ে দেয়। শুরুতে কিছুদিন ভালো থাকলেও দিন দিন আমার ওপর অত্যাচার বাড়তে থাকে। এর কারণ আমার বাবার সম্পত্তি। ব্যবসার নাম করে 2বার টাকা এনে দিয়েছি বাবার কাছ থেকে, কিন্তু তাতেও তার হয়নি। আমার বাবার সব সম্পত্তি তার চাই। বাবা তার সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে দিয়েছিল, তবে তা কার্যকর হবে তার মৃত্যুর পর। একদিন আমার বাবাকে ওই বাড়িতে নিয়ে আসে দাওয়াত দিয়ে। এবার বাবার সাথে অনেক ভালো ব্যবহার করেন আমার স্বামী। ভেবেছিলাম হয়তো সবকিছু ঠিক হয়ে গিয়েছে। রাতে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন বাবা।
সকালে তার নিথর দেহ খুঁজে পাই বিছানায়। ডাক্তার বলেছে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কিন্তু পরে জানলাম সম্পত্তির জন্য ওরা আমার বাবার খাবারের সাথে এমন বিষ মিশিয়েছে যা ধীরে ধীরে আমার বাবাকে মৃত্যুর দিকে নিয়ে গেছে। ডাক্তার যা বলেছে সব ছিল মিথ্যা। বাবার এমন নির্মম মৃত্যুর কথা শুনে আমার মাও মারা গেলেন। এরপর শুরু হলো আমার ওপর নির্মম অত্যাচার। একদিন জোর করে আমার থেকে সব সম্পত্তি লিখে নেয় আমার স্বামী। পাগল বলে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। ভেবেছিলাম হয়তো তোমার কাছে শেষ আশ্রয় পাবো। আর যাই হোক, ভালোবাসা মানুষকে তো ফেলে দিতে পারবে না। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি দেশে নেই, বাইরে চলে গেছো। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। শেষে পুলিশের কাছে কমপ্লেন করলাম। তদন্ত শুরু করে শাস্তির আশ্বাস দিয়েছিল অফিসার। তাকেও টাকা দিয়ে কিনে নেওয়া হলো। 12ই আগস্ট, তারিখটা মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। ওই দিন আমি তোমাকে প্রপোজ করেছিলাম। গত বছর আগস্টের 12 তারিখ ওরা আমাকে অপহরণ করে ওই নদীর পাড়ে নিয়ে আসে। আমার হাত পা বেঁধে বস্তায় ভরে ফেলে দেওয়া হয় নদীতে। বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিলাম, অনেক চিৎকার করেছিলাম, কিন্তু পানির নিচে কেউ শোনেনি আমার চিৎকার, এমনকি তুমিও না। এরপর সবাইকে সবার প্রাপ্য শাস্তি দিয়েছি। শুধু শেষবারের মতো তোমাকে দেখার ইচ্ছে ছিল, সেটাও পূরণ হয়ে গেল। সময় করে মাঝে মধ্যে ওই শিমুল গাছের নিচে এসো, তোমাকে না হয় দূর থেকে এক নজর দেখব। এখন বিদায়ের পালা, ভালো থেকো তুমি। নীলা, নীলা, যেও না আমাকে ছেড়ে, যেও না নীলা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নিজের ভালোবাসার এমন করুণ পরিণতি হবে আমি স্বপ্নেও ভাবিনি। আহ প্রিয়তমা আমার, ভেবেছিলাম বিয়ের পরে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি খুঁজে পাবে সুখের সংসার। কিন্তু এটা কি হলো তোমার সাথে? মৃত্যুর সময় কত কষ্ট পেয়েছো তুমি, আমি তোমাকে পেয়েও হারিয়ে ফেললাম। আজ কেন যেন মনে হচ্ছে আমার বুকটা খা খা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। কেমন যেন একটা চাপা কষ্ট বুকের ভেতরে অনুভব করছি। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে আমার। মনে হচ্ছে তোমার কাছে চলে যাওয়ার সময় এসে গেছে। নীলা, নীলা, আমি আসছি তোমার কাছে, আমার জন্য অপেক্ষা করো। সুমিত, সুমিত কথা বল, কি হলো তোর? সুমিত।